তবে তানহাও কম যায় না। সে তার মাহি পাপাকে কিছুতেই রাগ করে থাকতে দেবে না। যতক্ষণ না তার রাগ ভাঙছে ততক্ষণ সে এক চুলও নড়বে না কোল থেকে। মীরার সৌন্দর্য দেখে উপস্থিত সকলেই মুগ্ধ। সবাই মেয়েটার রূপের প্রশংসা করতে লাগলো। মীরা আকাশি রঙের বেনারসি শাড়ি পরেছে। শাড়িটা দেখতে অতটাও সুন্দর নয়, তবুও যেন মীরাকে তাতে অপরূপ লাগছে। এদিকে তুর্যের অবস্থা কাহিল। সে ভাবতেও পারেনি তার পছন্দ করে দেওয়া শাড়িতে মেয়েটাকে এত সুন্দর লাগবে। কিন্তু সে তো পছন্দ করেনি। মেয়েদের জিনিস সম্পর্কে তার সামান্য ধারণাটুকুও নেই। শুধুমাত্র ছোট বোনের আবদার পূরণ করতেই আর কিছু ফর্মালিটির জন্যই শাড়িটা তাদের দিকে এগিয়ে দিয়ে বলেছিল, এটা সুন্দর। আর এতেই সবাই ধরে নিয়েছে এই শাড়িটা তুর্যের পছন্দ। না, মেয়েটার শরীরে কোনো সুন্দর পোশাকের দরকার নেই, বরং যে কোনো পোশাকে মেয়েটার শরীরে ছোঁয়া পেলে উল্টে সেই পোশাকের সৌন্দর্য বৃদ্ধি পাবে। মাহিরের ধাক্কায় তুর্য তার ভাবনা থেকে বেরিয়ে আসে। অনেক সময় পাবি দেখার। এখন যা, ওখানে গিয়ে বস, তোদের কয়টা ছবি তুলুক। কথাটা বলে মাহির সরে আসে ওখান থেকে। তার নজর এখন সদর দরজার দিকে। বারবার কাউকে ফোনে ট্রাই করছে মাহির, তবে সেই কাঙ্ক্ষিত নম্বরটা সুইচ অফ বলছে। ভেতরে ভেতরে রাগে গজগজ করছে মাহির, কিন্তু উপর থেকে কাউকে বুঝতে দিচ্ছে না। খোদার কসম, আজ যে তোর কি অবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না মিলি। শুধু বাড়ি যাওয়ার অপেক্ষা। তুর্যের হাসি হাসি মুখটা নিমিষেই চুপসে যায় মীরা আর শুভকে একসাথে দেখে। অবশ্য এখানে শুভ একা নেই, বসরা তুলি আরো অনেকেই আছে। তবুও তুর্যের ভালো লাগছে না। তার মন চাইছে মেয়েটাকে টেনে নিয়ে চলে যেতে এখান থেকে। অনিচ্ছা সত্ত্বেও তুর্য মীরার পাশে তার জন্য বরাদ্দকৃত জায়গাটাই বসলো বেশ ভাব নিয়ে। তা দেখে মেয়েদের মতো ভেঙচি কাটলো শুভ, যেটা তুর্যের চোখ এড়ালো না। আর দেখলো মীরা শুভর ভেঙচি কাটা দেখে ফিক করে হাসলো, যা তার রাগকে দ্বিগুণ করে দিতে যথেষ্ট। ফ্ল্যাশব্যাক এন্ড। অতিথিরা মীরার রূপের প্রশংসা করার পাশাপাশি সমালোচনা করতেও ভুলল না। তুর্যের এক মামি তো বলেই ফেললেন, ছোট আপা, তুর্য বেটা কিন্তু কাজটা ঠিক করেনি। ওই মেয়ের সৌন্দর্যের মোহে পড়ে বিয়ে তো করেই ফেলেছে, তা সারা জীবন এই বোবা মেয়েকে নিয়ে কাটাতে পারবে তো? কথাগুলো বেশ জোরে বলাতে তুর্য মীরা সহ স্টেজের আশেপাশে অনেকেই শুনতে পেল। তুর্য এমনিতেই অনেক রেগেছিল, তার উপরে এই মহিলার কথাগুলো ছিল আগুনে ঘি ঢালার ন্যায়, যা তুর্যের মেজাজ পুরোটাই বিগড়ে দিল। আচমকা তুর্য উঠে দাঁড়ালো, অতঃপর সামনের দিকে পা বাড়ালো ওই মহিলাটাকেই কিছু কড়া কথা শোনাবে বলে। কিন্তু যাওয়ার আগেই তার হাত টান পড়ে। তুর্য ঘাড় ঘোরালো, দেখতে পায় তুর্য ঘাড় ঘোরালেই দেখতে পায় তার একটা হাত মীরা দুহাত দিয়ে শক্ত করে চেপে ধরে আছে আর মাথা নেড়ে যেতে না করছে। কিন্তু তুর্য সেদিকে পাত্তা না দিয়ে বলে, মীরা, আমার হাতটা ছাড়ো। শান্তভাবে বলে কাজ হচ্ছে না দেখে তুর্য তার আগের ফর্মে চলে এসে তাতে দাঁত চেপে বলে, হাতটা ছাড়তে বলেছি। কেঁপে ওঠে মীরা তুর্যের বলার ধরন দেখে। পরিস্থিতি বেগতিক দেখে মাহির তুর্যের সামনে চলে আসে। তার নিজেরও রাগ লাগছে, মনে হচ্ছে ওই মহিলার জবান কেড়ে নিতে। কিন্তু আজকের দিনে সে কোনো রকম ঝামেলা করতে চায় না, তাই বন্ধুকে শান্ত করতে বলে, রিল্যাক্স তুর্য, এত হাইপার হবি না প্লিজ। এত লোকজন এখানে। আর দেখ, আমার বোন কিন্তু ভয় পাচ্ছে। আল্লাহর ওয়াস্তে মীরার জন্য হলেও একটু শান্ত থাক। মাহিরের কথা শুনে তুর্য মীরার দিকে তাকালে দেখতে পায় মেয়েটা মৃদু কাঁপছে, আর তার চোখে মুখে রয়েছে একরাশ ভীতি। যাকে তুর্য আর কি যা দেখে তুর্য আর কিছুই বলে না, তবে তার রাগটা চেপে রাখার ফলে কেমন ফুসফুস আওয়াজ হচ্ছে তার শ্বাস প্রশ্বাস থেকে। বুসরার দু চোখ শুধু মাহিরকে খুঁজে চলেছে। সে শুধু অপেক্ষা করছে মাহির একটু ফ্রি হওয়া নিয়ে। কিন্তু লোকটাকে এমন অস্থির লাগছে কেন? হঠাৎ বুসরা খেয়াল করে মাহিরের দু চোখ কেমন লাল হয়ে আছে, আর সেই লাল চক্ষু জোড়া নিয়ে লোকটা সদর দরজার দিকে স্থির দৃষ্টি রেখে দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। বুসরা সেই দৃষ্টি অনুসরণ করলেই দেখতে পায় মিলি সদর দরজা দিয়ে তার ড্যাডির হাত ধরে এগিয়ে আসছে। আজ সে শাড়ি পরেছে, কালো রঙের জামদানি শাড়ি, তার সাথে ম্যাচিং করে মাথায় কালো হিজাব বাঁধা, মুখে হালকা মেকআপ। এ নিয়ে দুবার শাড়ি পরলো মেয়েটা। 4 বছর আগে একবার পরেছিল, আর আজ আবারও পরলো। মিলির গলা শুকিয়ে যাচ্ছে, ঘন ঘন ঢোক গিলছে মেয়েটা, কিন্তু তার তৃষ্ণা নিবারণ হচ্ছে না, আর না কোনো পানীয়তে হবে। এতই যখন তাকে ভয়, তবে তার দেওয়া
শাড়ি পরতিস? কানের কাছে কারো গরম নিঃশ্বাসের সাথে চাপা কণ্ঠস্বর শুনতে পেয়ে চমকে যায় মিলি। সে ঘাড় না ঘুরিয়েও বুঝতে পারে ব্যক্তিটাকে, যা আরও দুটো ঠোক নিজের অজান্তেই গিলে ফেলে মেয়েটা। সে তার নার্ভাসনেসগুলো এক সাইডে রেখে কিছু বলতে উদ্যত হলে সেখানে উপস্থিত হয় বুশরা। মিলি আপি, আপনি কি কোনো কারণে ভয় পাইছেন? আর এত দেরি কেন করলেন আসতে? কই না তো। আমতা আমতা করে মিলি, অতপর আবারও বলে, আমাদের গাড়ির সামনে একজন বৃদ্ধা এসে পড়েছিলেন। অবশ্য উনিও বুঝতে পারেননি বয়স হয়েছে তো। কথাটা শোনা মাত্রই আঁতকে ওঠে বুশরা। তার অবস্থা দেখে মিলি মুচকি হেসে বলে, রিল্যাক্স বুশরা, ড্যাডি ওনার কিচ্ছু হতে দেয়নি, আগেই ব্রেক কষে নিয়েছিল। অবশ্য হাতে সামান্য চোট পেয়েছিলেন উনি। ওনাকে ডাক্তার দেখিয়ে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে তবেই এসেছি, তাই তো এত দেরি হয়ে গেল আসতে। অতপর আর চোখে মাহিরের দিকে তাকিয়ে বলে, ফোনটা নিতেও ভুলে গেছি, সুইচ অফ করে চার্জে বসিয়েছিলাম, পরে ফোন নিতে আর মনে নেই। মাহিরের মধ্যে কোনো রকম পরিবর্তন দেখতে পেল না মিলি। এখনো পর্যন্ত মাহির তার মুখটা গম্ভীর করে রেখেছে। চলুন আপি, আমরা ভিতরে যাই। বুশরা মিলিকে আর দাঁড়াতে না দিয়ে টেনে নিয়ে চলে যায় সেখান থেকে। এতে মাহিরের বিরক্ত যেন আরো বেড়ে গেল। মীরা মিলিকে দেখা মাত্র বসা থেকে উঠে দাঁড়ালো, আর মিলি গিয়ে তাকে জড়িয়ে নিল নিজের সাথে। আল্লাহ, আমার ছোট্ট বাবুইটাকে কত সুন্দর লাগছে, একদম নতুন বউ। উপস, মীরা তো এখন সত্যিকারের বউ, তুর্য ভাইয়ের বউ। উত্তেজিত হয়ে বলে মিলি, আর তার কথায় লজ্জায় মূর্ছা যায় মীরা। আর ভাইয়া, আপনাকেও কোনো রাজকুমারের থেকে কম লাগছে না। মিলির কথায় আর চোখে তুর্যকে দেখে নেয় মীরা। সে ভাবছে এতক্ষণ যাবত তো সে এই লোকটার পাশেই বসে তার দিকেই তাকিয়েছিল। কই তখন তো এত সুন্দর লাগেনি, তবে এখন কেন লাগছে? আবার পরক্ষণেই ভাবে, উফ, তখন তো সে ভয়ের মধ্যে ছিল। কখন জানি লোকটা অন্তরাত্মা কাঁপানো সে ধমকটা দেয়। তুর্য মীরা শাড়ির সাথে মিলিয়ে আকাশি রঙের শেরওয়ানি পরেছে, হাতে ব্র্যান্ডের ঘড়ি, তার সিল্কি চুলগুলো জেল দিয়ে সেট করা। আর সবচাইতে নজর কাড়া আকর্ষণীয় গাল ও থুতনির চাপ দাড়িগুলো ছোট্ট করে ছাটা, যার জন্য তার মুগ্ধ করা সৌন্দর্য আরো ফুটে উঠেছে। সৌন্দর্যের ওপর দেখছি পিএইচডি করেছিস, তা আমাদেরকে একটু বল কেমন লাগছে। মিলির উদ্দেশ্যে তাতে দাঁত চেপে বলে মাহির। মাহিরের এহেন কথায় সে নিজের বড় বড় আঁখি দ্বারা তার আপাদমস্তক পরক করে। মাহির সবুজ রঙের পাঞ্জাবি পরেছে, সেটার হাতা কোনোই পর্যন্ত কোটানো, হাতে ব্র্যান্ডের ঘড়ি। তার সেট করা চুলগুলো সামান্য এলোমেলো হয়ে বেশ কয়েকটা চুল তার কপালে এসে পড়েছে, কিন্তু সেদিকে তার কোনো হুঁশ নেই। তা দেখে মুচকি হাসে মিলি, অতপর বলে, কিউট। হোয়াট, আমি কেন বাচ্চা নাকি? বলেই মাহির মিলিকে চোখ রাঙানি দিয়ে নীরবে শাসিয়ে দিল, যার অর্থ থকে পরে দেখে নিচ্ছি। খাওয়া দাওয়ার পর চুকে গেছে অনেকক্ষণ আগে। অনেক অতিথি বাড়ি ফিরে গেছেন খাওয়ার পরপরই, শুধুমাত্র খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরাই থেকে গেছেন। ওনারা এখন ড্রয়িং রুমের সোফায় বসে গল্প করতে ব্যস্ত। এমন সুবর্ণ সুযোগ বড়রা খুব কমই পায়, তাই তো ওনারা লুফে নিচ্ছেন আজ। মীরা বড়দের মধ্যে থেকে খুব বোরিং হচ্ছে। সে মনে মনে খুব করে চাইছে এখানে একজন আসুক আর তাকে নিয়ে যাক তাড়াতাড়ি। সে ক্লান্ত, খুবই ক্লান্ত, কিন্তু না, এই মুহূর্তে তাকে সাহায্য করার জন্য কেউ এলো না। ছোটরা একজনও এখানে নেই, তারা তো যে যার কাজে ব্যস্ত। তুর্য গেছে তার এক সিনিয়র ডাক্তারকে ছাড়তে। মিলে এতক্ষণ যাবৎ মীরার কাছেই বসেছিল। হঠাৎই তার সামনে তারই বয়সের অথবা তার থেকে 1-1.5 বছরের ছোট একজন হ্যাংলা পাতলা ছেলে এসে দাঁড়ায়। উপরে স্যার, না মানে তুলি ভাবি আছেন, ওনার আপনাকে প্রয়োজন। কথাগুলো এক নিঃশ্বাসে বলে, যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল ছেলেটা। তার যাওয়ার দিকে তাকিয়ে ভ্রুজোড়া কুঁচকে যায় মিলে। সে ভাবতে থাকে আসলে ছেলেটা তাকে কি বলে গেল। তুলি ভাবি ডাকছে মানে কি? তুলি ভাবি তো রান্নাঘরে। আচমকা মিলে চক্ষু জোড়া বড় আকার ধারণ করলো। কত বড় বেয়াদব ছেলেটা, কেমন করে মিথ্যে বলে চলে গেল। দাঁড়াও চান্দু, তোমায় আমি দেখাচ্ছি মজা। বিড়বিড় করে বলে তরিতে ছেলেটার পেছনে গেল মিলি। কি বললি? রিজুকে সামনে আসতে দেখে প্রশ্নটা করে মাহির। বলছি তুলি ভাবি তাকে প্রয়োজন। গুড, যা এখন। স্যার বলছি যে ওটা কি ম্যাম? মায়েরকে নিজের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলে, না মানে আসলে
আমতা আমতা করে রিজু ভো দৌড় দেয় সেখান থেকে। ছেলেটার কাণ্ড দেখে হাসে ফেলে মাহির, মুখে বলে, ভালোই ধরেছিস তুই। এটা ম্যাম, আমার ব্যক্তিগত ম্যাম। বিড়বিড় করতে করতে করিডোর দিয়ে হাঁটছে মিলি। হঠাৎই সে অনুভব করলো তার শাড়ির ফাঁক দিয়ে কারো বলিষ্ঠ হাত তার নরম উদরে চেপে বসেছে, যার ফলস্বরূপ সে কেঁপে কেঁপে ওঠে। সেই বলিষ্ঠ হাতের ব্যক্তিটি তার হাতের চাপ আর একটু বাড়িয়ে মিলিকে নিজের দিকে আরো বেশি করে টেনে নেয়, যার ফলে মেয়েটার পিঠ গিয়ে ঠেকে সেই ব্যক্তির চওড়া বুকে। তুমি কেন, অন্য কাউকে আশা করেছিলি বুঝি? ফালতু বাঁকা বন্ধ করো আর আমাকে ছাড়ো। এখানে অনেক লোকজন, কেউ দেখবে। তার মানে তুই আমার সাথে একান্তে সময় চাইছিস, রাইট? সেখানে আমাদের কেউ দেখবে না। কথাগুলো বলেই মাহির মিলিকে কিছু বলার সুযোগ না দিয়ে তাকে টেনে পাশের রুমে ঢুকে পড়ে। সম্ভবত রুমটা বুসরার। করিডোরের অপর মাথায় ধপ করেই বসে পড়ে বুসরা। অতঃপর হাউমাউ করে কেঁদে ওঠে মেয়েটা। চটজলদি দুহাত দিয়ে মুখ চেপে ধরে সে, যাতে তার কান্নার আওয়াজগুলো কারো কানে না পৌঁছায়। তা না হলে বাড়ি ভর্তি লোকজনের নানা প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে, যার উত্তর তার কাছে থাকলেও সে কাউকে দিতে পারবে না। বুসরা তার হাত দিয়ে কান্নার আওয়াজ আটকাতে সক্ষম হলেও চোখের পানি বাদ মানছে না তার। আখি জোড়ায় মুষলধারে বৃষ্টির ন্যায় ঝরঝরে পড়ছে। এ যেন থামবার নয়। এমত অবস্থায় বুসরার কাঁধে কেউ হাত রাখে। তড়িৎতে বুসরা তার চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, তবে সে বিফলে যায়। কিছুতেই স্বাভাবিক হতে পারছে না মেয়েটা, তাই বাধ্য হয়ে সামনের দিকে হাঁটা ধরলে তার একটা হাতে টান পড়ে। অনিচ্ছা সত্ত্বেও সে পেছনে ফিরে আর শুভ দেখতে পায় তার বোনের করুণ বিধ্বস্ত চেহারা। বুসরার সারা মুখ লাল হয়ে আছে, চোখের কোণে এক গাদা অশ্রু তা দেখে গল গল করে ঝরে ঝরে পড়ছে গাল বেয়ে। ভাইয়া। ঠোঁট উল্টে এই একটাই শব্দ উচ্চারণ করে বুসরা, তার ভাইয়ার বুকে ঝাঁপিয়ে পড়ে। সারাদিন নিয়ে দুষ্টমিতে মেতে থাকা বুসরার এমন করুণ অবস্থা যে কোনো দিন দেখতে হবে তা কল্পনাতেও ভাবেনি শুভ। ছোট বোনকে এভাবে দেখে সারা দুনিয়া অন্ধকার লাগছে তার। শুভ কাঁপা কাঁপা হাতে বোনের চুলে হাত বুলিয়ে জানতে চায়, এই পাগলি, কান্না কেন করছিস? কি চাই ভাইয়াকে বল। ভাইয়া, আমার মাহির ভাইকে চাই। তাকে আমি ভালোবাসি, গত 2 বছর ধরে ভালোবাসি। কিন্তু লোকটা খারাপ, চরম খারাপ। আমাকে বুঝতে চায় না, কেমন ছোট বোনের মতো করে দেখে। কেন এমন করে? তার কি আমি বোন লাগি? তার নিজের বোন থাকতে আমাকে কেন বোনের নজরে দেখতে হবে? বলো না ভাইয়া। ভাইয়া, ওই লোকটা বিদেশি, ওই আপিটাকে পছন্দ করে, তাকেই ভালোবাসে। আমাকে কেন বাসে না? বলো না ভাইয়া, তুমি কিছু বলো না কেন? তোমার মাহির ভাইকে পছন্দ না? কি হলো, কিছু বলো। আমার কিন্তু মাহির ভাইকেই চাই। মরে যাব ভাইয়া, তাকে ছাড়া বাঁচবো না। বলো না, তার সাথে আমার বিয়ে দেবে তো? এক নাগারে কথাগুলো বলেই হু হু করে কেঁদে ওঠে মেয়েটা। বুসরা তার নিজের মধ্যে নেই, জ্ঞানশূন্য হয়ে ভাইকে কি বলছে সেদিকে তার কোনো হুঁশ নেই। সে তার মতো বিলাপ করে কেঁদেই চলেছে। শুভ পুরে স্তব্ধ হয়ে গেছে। সে আজ বুঝতে পেরেছে বুসরা মাহিরকে পছন্দ করে, কিন্তু এতটা গভীরে ভাবেনি। তা তো টের পায়নি সে। ভালোবাসা বুঝি এমনই হয়, অন্তর থেকে আসা গভীর ভালোবাসা। কিন্তু সে তার বোনকে কিভাবে বোঝাবে যে মাহির বিবাহিত? ওই বিদেশি নিয়ে যে তার অর্ধাঙ্গিনী। 4 বছর আগে তাদের বিয়ে হয়ে গেছে। পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট সুখী নয়, সে ছোট হোক বা বড়। সুখ দুঃখ মিশ্রিত মানুষের জীবন। প্রত্যেকজনের জীবনে আসে সুখের পর দুঃখ, আবার সমস্ত দুঃখ কাটিয়ে এক ফালি রোদের ন্যায় উক্কিতায় এক টুকরো সুখ। সেভাবে একদিন বুসরার জীবনেও এক টুকরো সুখ এসে হাজির হবে বুসরার দ্বার গোড়ায়। শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেদিনের ঘটনার পর 1 সপ্তাহ কেটে গেছে। বুসরা তখন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তার ভাইয়াকে সবটুকু উগলে দিলেও পরক্ষণে একেবারেই নিশ্চুপ হয়ে যায়। তাকে সারাক্ষণ নিজের রুমের পড়ার টেবিলে দেখা যায়, চোখে মুখের অবস্থা কাহিল। তাকে এভাবে দেখে সবাই ভেবে নেয় কদিন পরেই পরীক্ষা, সেজন্য হয়তো মেয়েটা টেনশনে আছে। তাই সবাই সবার মতো করে বোঝায় যাতে সে টেনশন না করে। কিন্তু শুভ জানে তার বোনের নিশ্চুপের কারণ, তাই তো সে সিদ্ধান্ত নিল মাহিরকে সবটা জানাবে। রবিবার হওয়ার দরুন তুর্য আজ সারাদিনই বাড়িতে। এ কদিনে যে সে কি চাপের মধ্যে ছিল তা শুধু সেই জানে।
ভেবেছিল লাঞ্চের পরে মীরার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে, কিন্তু সে রুমে থাকাকালীন মেয়েটা এমুখো হয়নি। ঘরময় পায়চারি করছে তুজ্র। এই মেয়েটা তাকে কোনোভাবে এড়িয়ে চললে তার দম বন্ধ হয়ে আসে। তা কি বোঝে না মেয়েটা? না, বোঝে না। বুঝলে হয়তো সে তার সাথে এমন করতো না। দারুণ চাপা স্বভাবের মেয়ে মীরা। তার মনের কথাগুলো যেমন কাউকে টের পেতে দেয় না, তেমনি তার অভিমানগুলো কারো কাছে প্রকাশ করে না। তাই তো তুর্যের জন্য তার পাহাড় সমান অভিমানগুলো তার অন্তরের ছোট্ট কুটিরে তালা দিয়ে রেখেছে। কোনোভাবেই সে ওই বদলোকটাকে বুঝতে দেবে না। দুপুরের কড়া রোদের ছাদে এক কোণে চুপটি করে বসে চক্ষুচোরা হতে অশ্রু ঝরাচ্ছে মীরা। কদিন থেকে তুর্যের ব্যবহার তাকে কঠিন থেকে কঠিন পীড়া দিচ্ছে। কেন শুধু শুধু লোকটা তাকে নিজের মায়ায় গভীরভাবে আটকে দিচ্ছে? লোকটা কি বুঝছে না তার এক্সট্রা কেয়ার মেয়েটার বুকটা কয়েকশো খণ্ড করে দেয়? মীরার পাশে থাকা মুঠো ফোনটা ভাইব্রেট হচ্ছে অনবরত, কিন্তু সেদিকে তার কোনো রকম হুঁশি নেই। সে তার মতো হাঁটুতে মুখ গুজে চুপটি করে আছে। তুর্য ড্রয়িং রুমে এসে বসেছে অনেকক্ষণ যাবৎ, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছে না সে। আর না পাওয়ারই কথা। আজ যেহেতু ছুটির দিন, সেহেতু সকলেই লাঞ্চ করে নিজের নিজের রুমে ভাত ঘুম দিচ্ছে। অসহ্য, মেয়েটা কোথায় গেল? আচ্ছা, ছাদে যায়নি তো? সত্যি তুই পাগল হয়েছিস। দুপুরের এই কড়া রোদেও ছাদে কি করবে? এক মনে বিড়বিড় করে চলেছে তুর্য। মীরা, মীরা, কোথায় আছো তুমি? না, কোনো উত্তর আসছে না দেখে অধৈর্য হয়ে যায় তুর্য। সারা বাড়ি তার খোঁজা শেষ। এমনকি মেয়েটার কলও করে ফেলেছে 3বার। না কলও রিসিভ করছে আর না সামনে আসছে। সব জায়গায় খুঁজে ফেললেও ছাদটা বাকি পড়ে গেছে তুর্যের। তবে তার জানাই আছে মেয়েটা ছাদে নেই, কারণ এই কড়া রোদে কেবল পাগলরাই থাকতে পারে। কিন্তু মীরা তো পাগলি নয়, তাই তার সেখানে থাকার কোনো চান্সও নেই। তুর্যের মন মানল না। সে নিশুতির মতো একটা একটা করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। তবে তার কাছে আশ্চর্য লাগলেও সত্য, মেয়েটা সেই কড়া রোদেই মাথা নিচু করে চুপটি করে বসে আছে। যা দেখে সে বেকুব বনে যায়। মীরা, পাগল হয়েছো তুমি? এই ধরা রোদে কি করছো? তুর্যের প্রশ্নে কোনো ভাবান্তর নেই মীরার। সে তার মতোই আগের ন্যায় বসে আছে। এবার তুর্যের রাগ উঠে যায়। সে মীরার বাহু ধরে হাঁচকা টান দেয়, যার ফলস্বরূপ মেয়েটা কুঁকিয়ে ওঠে। আবার আকস্মিক এমন হওয়াতে একটু ভয়ও পেয়ে যায়। এতক্ষণ তার কোনো হুঁশই ছিল না। সে তার ভাবনায় মগ্ন ছিল। এভাবে হঠাৎ কে ব্যথা দিল দেখার জন্য খানিকটা উপরে তাকায় মীরা, আর দেখতে পায় চোখ মুখ শক্ত করে তুর্য তার দিকেই তাকিয়ে আছে। মীরার মুখবিবর দেখে স্তব্ধ হয়ে যায় তুর্য। মেয়েটা কাঁদছে, কিন্তু কেন? কি হয়েছে মীরা, তুমি কান্না করছো কেন? আর এভাবে রোদের মধ্যে বসে থাকার মানে কি? তুর্যের অস্থির কণ্ঠস্বর, যা শুনে বিরক্তিতে আঁখিজোড়া বন্ধ করে নেয় মীরা। অসহ্য লাগছে তার লোকটাকে। কেন তার খোঁজ করতে করতে ছাদ পর্যন্ত চলে এসেছে সে? আর তো 2 মাস মাত্র। তারপর তো দুজনের রাস্তাই আলাদা। সে তার মতো থাকবে আর মীরা মীরার মতো। তাহলে কিসের এত অধিকার আর এত আধিক্যতার কি আছে? মীরা তুর্যের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অন্য পাশে মুখ ঘুরালো। তা দেখে মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল তুর্য। অতঃপর 2 হাত দিয়ে তার পান পাতার ন্যায় মুখখানা 2 হাতের মধ্যে ভরে নিল। নিচে চলো, এখানে খুব গরম। তুর্য তার বাঁ হাত দিয়ে মীরার ডান হাতটা ধরে নিচে নিয়ে যেতে নিলে মেয়েটা তার হাতটা ঝাড়া মেরে ফিরিয়ে নেয়। অতঃপর তুর্যের দিক থেকে অনেকটা দূরে সরে বসে। এবার তুর্যের মেজাজ দেখে কে। ক্রমে তার কপালের রগ ফুলতে থাকে, শক্ত হয়ে যায় চোয়া। তবে সেদিকে পাত্তা দিল না মীরা। তুর্যও কম যায় না, সেও এগিয়ে যায় মেয়েটার দিকে, যার ফলস্বরূপ গুছে যায় তাদের সমস্ত দূরত্ব। এখন আর তাদের মধ্যে এক আঙ্গুলও ফাঁক নেই। এমন অবস্থায় তুর্য হাত আরও শক্ত হয়ে বসে মীরার গালে। অতঃপর সেভাবেই মেয়েটার মুখটা নিজের একদম কাছে টেনে এনে হিসিয়ে বলে, তোর সাহস কি করে হয় আমার থেকে দূরে যাওয়ার? এই তুর্য চৌধুরীর থেকে ছাড়া পাওয়া অতটাও সহজ নয়। কথাগুলো বলার সময় তুর্যের পুরো ওষ্ঠযুগল মীরার নরম গোলাপি ওষ্ঠে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে বারংবার। কেঁপে ওঠে মীরা। না, তুর্যের স্পর্শে নয়, বরং মানুষটার শক্ত শক্ত অধিকার দেখিয়ে বলা কথাতে। আর থাকতে পারল না মীরা। তৎক্ষণাৎ হু হু করে কেঁদে উঠল ব্যথায়। তা দেখে ছেড়ে দিল তুর্য। ছাড়া পাওয়ার সাথে সাথেই মীরা তার ফোনটা হাতে নিল। অতঃপর একটা টেক্সট লিখে তুর্যের নাম্বারে সেন্ড করলো। মাথা এমনিতেই বিগড়ে আছে তুর্যের, তার উপর মীরার পাঠানো টেক্সট। আমাকে ভালোবাসেন? মাথা এমনিতেই বিগড়ে আছে তুর্যের, তার উপর মীরার টেক্সট। আমাকে ভালোবাসেন? যা তার রাগকে শতগুণ বাড়ানোর জন্য যথেষ্ট। তুর্য মীরার দিকে তাকিয়ে কাট কাট গলায় জবাব দেয়,
না। অতপর মেয়েটাকে কোনো কিছু ভাবতে না দিয়ে পাজা কোলে নিয়ে হাঁটা দেয় নিচে। গন্তব্য তাদের রুম। মীরাকে রুমে এনে ধপ করে ফেলে দেয় বিছানায়। অতপর পেছনে ঘুরে রুমের বাইরে যেতে গেলে আবারও তার ফোনের মেসেজ টোনটা বেজে ওঠে। টেক্সটটা মীরার নাম্বার থেকে এসেছে। তুর্য সেটা ওপেন করার আগে পেছনে ঘুরে মীরাকে একবার দেখে নেয়। ফোন হাতে নিয়ে রাগে ফুঁসছে মেয়েটা। তুর্যেরও কম রাগ লাগছে না, তবুও সেটা কন্ট্রোল করে টেক্সটটা ওপেন করে। আর দেখতে পায় সেখানে লেখা, অসভ্য লোক, ভালোবাসে না তো শুধু ছোঁয়ার বাহানা কেন খুঁজেন? এরপর যদি আপনাকে আমার ধারে কাছে দেখি তো। ব্যাস আর পড়তে পারে না সে। ফোনটা ট্রাউজারের পকেটে রেখে ঝড়ের বেগে মীরার কাছে গিয়ে তাকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। অতপর সে নিজে উঠে পড়ে মেয়েটার উপর। তার বলিষ্ঠ দুহাত দিয়ে মীরার দুহাত চেপে ধরে মেয়েটার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ঘটনাটি আকস্মিক ঘটাতে কিছু বুঝে উঠতে পারে না মীরা। আর যখনই বুঝতে পারে ততক্ষণে তার ওষ্ঠজোড়া তুর্যের আয়ত্তে চলে গেছে। ছটফট করে উঠে মেয়েটা ছাড়া পাওয়ার আশায়। তার ওষ্ঠজোড়া ব্যথা করছে। লোকটা নিজের দাঁত দিয়ে মীরার নরম পাতলা গোলাপি ওষ্ঠজোড়া চেপে ধরেছে, যা সহ্য সীমার বাইরে। না পেরে চোখের পানি ছেড়ে দেয় মেয়েটা। তবুও লোকটার মাঝে কোনো ভাবান্তর নেই। তুর্য তার সমস্ত রাগ জেদ ঝাড়ছে মীরার অধর যুগলে। মাগরিবের নামাজ শেষ করে ড্রয়িং রুমে এসে বসেছেন আহাদ সাহেব। আগামীকাল সন্ধ্যার ফ্লাইটে তিনি ফিরে যাবেন নিজ ডেরায়। বেশ কয়েকদিন থেকেছেন, আবার কি। এবার যদি না যান তবে ওনার ব্যবসা লাটে উঠবে। দুনিয়াতে কাউকে বিশ্বাস নেই। যতই বিশ্বস্ত লোকের হাতে দেখভালের দায়িত্ব দেন না কেন, মানুষের পোল্টি খেতে সময় লাগে না। তিনি বসে বসে উসখুস করছেন কথাটা কিভাবে ভাগ্নেকে জানাবেন। এমনিতেই ছেলেটা যা রাগ। কি হয়েছে মামা? তোমাকে এমন টেনশন লাগছে কেন? কোনো সমস্যা? রুম থেকে বেশ পরিপাটি হয়ে বেরিয়ে এসে মামার সামনে দাঁড়িয়ে একসাথে অনেকগুলো প্রশ্ন করে মাহির। না না, কোনো সমস্যা হয়নি। তুমি কোথাও যাচ্ছ নাকি? আমি একা না, মিলেও সঙ্গে যাচ্ছে। মাহিরের এক মুখে হেসে উত্তর দেওয়া দেখে আহাদ সাহেব ফের প্রশ্ন করেন, তোমাদের মধ্যে সব ঠিকঠাক? আহাদ সাহেবের এহেন প্রশ্নে মাথা নিচু করে নেয় মাহির। অতপর ওভাবেই দুপাশে মাথা নাড়ে। একটা দীর্ঘশ্বাস ফেলেন উনি। মাহির বেটা, মিলি মামনি তোমাকে ভালোবাসে। একটু অভিমান করেছে অবশ্য, দেখবে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তবে আমার প্রতি একা কেন? সিদ্ধান্ত তো আমাদের দুইজনের ছিল। কিন্তু দেখো, নিজের বাবার প্রতি সে একদম ঠিক। কত অবিচার আমার ওপর। মামার থেকে মুখ ফিরিয়ে অন্য পাশে তাকায় মাহের। ভাগ্নের অভিমান দেখে মুচকি হাসেন তিনি। অতপর মজার সুরেই বলে, যার প্রতি ভালোবাসে বেশি তার প্রতি অভিমানের পাল্লাও বেশি হয়। মামার কথায় কোনো রকম প্রতিক্রিয়া দেখায় না মাহির। আচ্ছা, তোমরা তবে যাও, রাতে তোমার সাথে কিছু কথা আছে। কথাটা বলে আহাদ সাহেব নিজের রুমে যেতে নিলে দেখেন মিলি তাদের দিকে আসছে। মুখবিবে তার খুশির ঝিলিক। মেয়ের দিকে তাকিয়ে কিছু একটা ভাবেন তিনি। অতপর তাদের অগোচরে মুচকি হেসে মাহিরের দিকে ফিরে মেয়েকে শুনিয়ে বলেন, মাহির বেটা, বিজনেসের কিছু সমস্যা দেখা দিয়েছে, আর্জেন্ট ফিরে যেতে হবে। আমি সব ঠিকঠাক করে ফেলেছি, কাল সন্ধ্যায় ফ্লাইট। আহাদ সাহেবের কথায় স্তব্ধ হয়ে যায় মাহির মিলি দুজনে। আচমকা মুচকি হাসে মাহির। অতপর বলে, যেতে চাইছো যখন যাও। একদিক দিয়ে ভালোই হলো, কেউ একজন তো আমার বাড়িতে কমফোর্টেবল নয়। হয়তো তার এখানে দম বন্ধ লাগছে। অকারণে কারের জন্য হয়তো সে বিরক্ত হচ্ছে। তার থেকে এটাই ভালো হবে, অন্তত আমার তো তাই মনে হয়। কথাগুলো বলে চলে গেল মাহির। আর যাওয়ার আগে মিলিকে উদ্দেশ্য করে বলে গেল, বাইরে অপেক্ষা করছি। আহাদ সাহেব দেখলেন মাহিরের মুখে হাসি থাকলেও চোখে তার একরাশ অসহায়ত্ব আর অভিমান। মামনি, এখন যাও তবে। বাড়ি এসে সমস্ত কিছু গুছিয়ে রেখো। শুনলেই তো, সব কালই চলে যাচ্ছি। মেয়ের গালে হাত দিয়ে বলেন তিনি। আমাকে জানাওনি কেন? মিলির প্রশ্নে আহাদ সাহেব উত্তর দেন, আমি জানতাম তো তুমি বাড়ি যেতে চাইছো, তাই কিছু জানাইনি। আর হ্যাঁ, ভাবছি গিয়ে তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করব। এভাবে আর কতদিন। আর তোমার লয়ার আঙ্কেলকে জানিয়েছি এ বিষয়ে। উনি বলছেন আমরা আগে যাই, তারপর সব ঠিকঠাক করবেন। কথাগুলো বলে চলে গেলেন আহাদ সাহেব নিজের রুমে। মিলেরা পুরো দুনিয়া থমকে গেছে। সে ভাবতেও পারছে না তার ড্যাডি তাদের ডিভোর্সের কথা ভাবতে পারে। তার ড্যাডি কি জানে না সে তার মাহিরকে কতটা ভালোবাসে? মিলির পা অসাড় হয়ে গেছে, কোনো মতে নড়াতে পারছে না সে। এদিকে বাইরে থেকে মাহির অনবরত গাড়ির হর্ন দিয়ে চলেছে। তাড়াতাড়ি না গেলে কি লোকটা রেগে যাবে? তাকে রেখেই কি চলে যাবে? এসব ভাবনার মাথা চাড়া দেওয়ার আগেই
মিলি হন্তদন্ত হয়ে ছুটল বাইরের দিকে। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তুর্য। দেখে বোঝা যাচ্ছে না লোকটা রেগে আছে নাকি নেই, তবে তাকে দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। তা দেখে বুকটা হু হু করে ওঠে মিলির। লোকটা তাকে কোনো কিছু বলছে না। লোকটা তাকে কেন কিছু বলছে না? খানিকক্ষণ আগেই তো কত দুষ্টুমি করলো তার সাথে। বায়না ধরলো তার দেওয়া সবুজ শাড়িটা পরার জন্য, সে তো পরেছে। তাহলে লোকটা তার দিকে তাকাচ্ছে না কেন? এসব ভাবতে ভাবতেই মাহিরের দিকে এগিয়ে যায় মিলি। মিলি মাহিরের কাছে আসতেই সে গাড়ির দরজা খুলে দেয়। অতপর মেয়েটা বসতেই দরজা আটকে দিয়ে সে নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। তাদের কারো মুখেই কোনো কথা নেই। আর চোখে মিলি মাহিরকে দেখে নেয়। লোকটা এক মনে ড্রাইভ করছে, যেন মনে হচ্ছে কাজটা সামান্য এদিক ওদিক হলেই তার ফাঁসি হয়ে যাবে, যা সে কিছুতেই চায় না। মিলির দু চোখ হতে কান্নাগুলো উপচে আসতে চাইছে। মায়ের চুপ থাকা তার পছন্দ হচ্ছে না। অতি কষ্টে নিজের কান্নাগুলো আটকে রেখেছে মেয়েটা। শুভ একটা রেস্তোরাঁয় বসে আছে আধা ঘন্টা যাবৎ। একদম কর্নারের টেবিলটা বুক করেছে সে, যেটা সব টেবিলগুলোর থেকে অনেকটা সাইডে। কফির কাপে চুমুক দিতে দিতে বিরক্ত সে। এসে থেকে 3 কাপ কফি শেষ করেছে সে। এখন 4 নম্বরটা চলছে। সে অপেক্ষা করছে, তাদেরই কোনো পাত্তা নেই। আরও 10 মিনিট পরে শুভর অপেক্ষার অবসান ঘটিয়ে সেখানে উপস্থিত হয় মাহির মিলে। হ্যাঁ, শুভ এতক্ষণ এদের জন্য অপেক্ষা করছিল। তাদের দেখে দাঁড়িয়ে যায় শুভ। মুচকি এসে মিলের দিকে তাকিয়ে জানতে চায়, কেমন আছো ভাবি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? ভালো। মাথা নেড়ে উত্তর দেয় শুভ। মাহির মিলি দুজনই পাশাপাশি বসে। তাদের মুখে হাসির ছিটে ফোটাও নেই। তা দেখে ভ্রুজোড়া কুঁচকে যায় শুভর। তারও যেন গোমরা মুখের ছায়া লেগেছে এখন। তারও যেন গোমরা মুখের ছোঁয়া লেগেছে এখান। তাই তো সেও মুখটা গম্ভীর করে মাহিরের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে, কি খাবি বল? কফি? 3 জনের সামনে 3টি কফির কাপ, তবে তারা কেউ তাতে একটা চুমুক পর্যন্ত দেননি। মাহির, তোকে আমার কিছু জানানোর আছে। শুনতেই এসেছি, তুই বল। না, তুর্য এমনটা করতে পারে না। আমার তুর্য শুধুমাত্র আমাকে ভালোবাসে, যেমনটা আগে বাসতো। আমি সব ঠিক করে নিতে চাই, সেই আগের মতো। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে মারিয়া। রুমে জিনিসপত্রের বেহাল দশা করে ফেলেছে মেয়েটা। মারিয়া বেটা, এসব কী ধরনের পাগলামি নতুন করে শুরু করেছো তুমি? ভুলে যেও না তুমি এঙ্গেজড, আর জয়কে কিন্তু তুমি নিজেই পছন্দ করেছো। রেগেই বলে মারিয়ার মম। মম প্লিজ, জয়কে আমার ভালো লাগে, তবে ভালোবাসি না। ভালো তো বাসি আমি আমার তুর্যকে। স্টপ মারিয়া, তুমি 2 বছর যাবৎ রিলেশনে থেকে তবেই জয়ের সাথে এঙ্গেজড হয়েছো, আর এখন বলছো তুমি অন্য কাউকে ভালোবাসো, আবার সে কিনা ম্যারিড। রাগে ফুঁসছে মারিয়া। তার মম কেন তার পক্ষ নিচ্ছে না, তাই সে তার মমের উদ্দেশ্যে খানিকটা চিৎকার করে বলে, তুর্য আমাকে ভালোবাসে, ওই বোবা মেয়েটাকে নয়, বুঝছো তুমি? তুর্যকে তাকে ডিভোর্স দিয়ে দিতে বলবো। ঠাস, বিয়াদব মেয়ে, আমরা তোমাকে মানুষ করতে পারিনি। কটা মন তোমার? কতজনকে ভালোবাসা লাগে নাকি মন বলে কিছুই নেই তোমার? একবারের জন্য কি ছেলেটা তোমাকে বলেছে যে সে তোমাকে এখনো ভালোবাসে? কি হলো, এবারে চুপ করে আছো কেন? বলেনি না, আর বলবেও না, কারণ ছেলেটা তোমাকে ভুলে ওই বোবা মেয়েটাকেই বিয়ে করেছে। আর দেখো, এখন সংসারও করছে। অলরেডি তাদের বিয়ের 1 মাস পূর্ণ হয়ে গেছে। সুখে আছে তারা। তাই শেষবারের মতো বলছি, তাদের মধ্যে ঢুকো না, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এটুকু বলে মেয়েটাকে টেনে সোফায় বসান মারিয়ার মম। সযত্নে মেয়ের চোখ মুখ মুছে দিয়ে কপালে আদর দেয়। অতপর মেয়েকে বুকে টেনে নিয়ে মাথার চুলে হাত বুলিয়ে বলতে থাকেন, আমার মামুনিটারও তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তোমারও তো আর কদিন পরে বিয়ে জয়ের সাথে। তখনও ফুপিয়ে চলেছে মারিয়া। রাতের অন্ধকারে এক মনে ড্রাইভ করছে মাহির। তার দৃষ্টি সামনে স্থির। পাশে যে কেউ একজন আছে সেদিকে যেন তার খেয়ালই নেই। সে যে রেস্তোরাঁতে শুভর সামনে জোরে একটা ধমক দিয়েছে মাহির, ব্যাস এতেই মেয়েটা একেবারে নিশ্চুপ। তার সমস্ত ছটফটানি একেবারে বন্ধ হয়ে গেছে। তবে তার আখি জোড়ার বর্ষণ এখনো শেষ হয়নি। বৃষ্টির ন্যায় ফোঁটা ফোঁটা হয়ে পড়ছে গাল বেয়ে। হাত দিয়ে তা বৃথা মোছার চেষ্টা করছে বারংবার। মৃদু আওয়াজে ঘন ঘন নাক টানছে মেয়েটা। মাহিরের গাড়ির খান ম্যানশনের গেট পেরিয়ে থামতেই মুখে হাত দিয়ে ডুকরে কেঁদে ওঠে মিলি। এক মুহূর্ত আর দেরি না করে গাড়ির দরজা খুলে এক দৌড়ে বাড়ির ভেতর চলে যায়।
এসব দেখে দীর্ঘশ্বাস ফেলে মাহির। মিলি তো এমন না, তার মধ্যে রয়েছে প্রচুর ম্যাচুরিটি। যেখানে তারা দুজন দুজনকে ভালোবাসে, এমনকি তারা দুজন স্বামী স্ত্রী, সেখানে এমন পাগলামো নিছকি ছেলে মানুষই। বসে না হয় বাচ্চা একটা মেয়ে, তাই একটু একটু পাগলামো করেছে, আর সে তো তাদের বিষয়ে কিছুই জানে না। তবে মেয়েটা অনেক লক্ষ্মী, সবটা বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। আর এই মেয়ে, উফ, আর কিচ্ছু ভাবতে পারছে না মাহির। তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। মানলাম একটু বেশি ভালোবাসিস, না না অনেক বেশি ভালোবাসিস, তাই বলে এমন পাগলামির মানে কি জান? বিড়বিড় করে বলে মাহির। অতপর মনে করে রেস্তোরাঁতে করা মিলির পাগলামো। ফ্ল্যাশব্যাক। হোয়াট, কি উল্টাপাল্টা বকছিস? বসুরা আমাকে নিশ্চয় জট্টর ধাপিয়ে এসব ভুল ভাবছিস। মাহিরের গলায় রাগ স্পষ্ট। মাহির, আমি না জ্বর বাঁধিয়েছি না, আর না ভুল ভাল বকছি। তুই ভাবলি কি করে অকারণে আমার বোনের সম্পর্কে তোকে নিয়ে এসব বলবো? ভুলে যাস না, বুসরা আমার নিজের বোন। আচমকা হু হু করে কেঁদে উঠল মিলি। অতপর বিলাপের ন্যায় বলতে শুরু করলো। মাহির, তুমি আমাকে ভালোবাসো না, আমি জানি। তুমি আমাকে ডিভোর্স দিয়ে বুশরাকে বিয়ে করবে। ফ্ল্যাশব্যাক অ্যান। ঘড়িতে এখন 1:42। গভীর রাত। মীরা রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আকাশে অর্ধচন্দ্রকার তার রোশনি ছড়াতে ব্যর্থ চেষ্টা করছে। তবে তার এই প্রচেষ্টা কদিন মাত্র, আবারও সেই পূর্ণতা পাবে। কিন্তু মীরার এই অর্ধচন্দ্রকার যে বেশি প্রিয়, তাই তো অপলক দেখে সে। হঠাৎই মীরার মনে হলো তার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। অস্থির হলো চিত্ত। ভীতির কারণে মৃদু কম্পন সৃষ্টি হলো নিজ কায়ায়। শুকনো ঢোক গিলে আখিচোরা বন্ধ করে আস্তে করে ঘুরে গেল পেছনে। অতপর পিটপিট করে তাকাতে দেখতে পেল তুর্য চৌধুরীকে। খালি গায়ে প্রতিদিনের ন্যায় শুধুমাত্র একটা ট্রাউজার পরেই পকেটে 2 হাত ঢুকিয়ে মীরার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। এতদিনে মীরা বুঝে গেছে লোকটার গায়ে জামা দিয়ে শুতে পারে না। এতক্ষণ যাবৎ সে গভীর নিদ্রায় নিমজ্জিত ছিল। হঠাৎই ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়লে ঘুম ছুটে যায় তার। কদিনের অভ্যাস অনুযায়ী বন্ধ আখিজোড়ার পাতা উন্মুক্ত করে সোফার দিকে তাকায়, যেখানে মেয়েটা ঠোঁট ফুলিয়ে ঘুমে বিভোর থাকে প্রত্যেকটা রজনী। তবে আজ এই মুহূর্তে নেই দেখে তুর্য ভেবে নেয় সে এখন ওয়াশরুমে। তাই তো চোখ বুজে বিছানার উপর বসে অপেক্ষা করতে থাকে মীরার বেরোনোর। কিন্তু না, মেয়েটা তো বেরোচ্ছে না। প্রায় 15 মিনিট হতে চলল তুর্য অপেক্ষা করছে মীরার বেরোনোর। আর সম্ভব নয়, হন্তদন্ত হয়ে ছুটল ওয়াশরুমের দরজার দিকে। এক ধাক্কা দিবে এমন অবস্থায় তার চোখ যায় দরজার ছিটকিনির দিকে, যেটা বাইরে থেকে লাগানো। তাতেই ভ্রুজোড়া কুচকে যায় তুর্যের। তবুও কোনো কিছু না ভেবে ঢুকে যায় ভেতরে। তার এখনো অত কিছু ভাবার সময় নেই। নিজেকে হালকা করা অতি প্রয়োজন। তুর্যকে এভাবে দেখলে হাজারো লাজেরা এসে জড়ো হয় মীরার মাঝে। প্রমাণস্বরূপ তার কর্ণজোড়া ও কপাল জোড়ায় রক্তিম বর্ণ ধারণ করে। এখনো তার ব্যতিক্রম হলো না। মীরা তার দৃষ্টি জোড়া এদিক সেদিক করতে থাকে। তা দেখে মুচকি হাসল তুর্য। কি ব্যাপার, তুমি এত ব্লাশিং হচ্ছ কেন? বাই এনি চান্স তুমি আমাকে দেখে এভাবে লজ্জা পাচ্ছ? তুর্যের করা এহেন প্রশ্নে হকচকিত হয় মীরা। এ লোক চরম লেভেলের ঠোঁট কাটার সাথে চরম লেভেলের অসভ্যও বটে, যা সে কদিনে ভালোভাবে টের পেয়েছে। এক ছুটে মীরা সেখান থেকে পালিয়ে যেতে নিলে তার একটা হাতের কবজি খপ করে ধরে নেয় তুর্য। আমার ঘুমের 12টা বাজিয়ে এখন কোথায় যাওয়া হচ্ছে? ভ্রুজোড়া নাচিয়ে বলে উঠে তুর্য। চলো, আমার চুল টেনে দেবে। যেমন তুমি আমার শান্তির ঘুমকে টাটা করেছো, তেমনি তুমি আবার ওয়েলকাম করবে। বলেই টেনে নিয়ে চলে গেল তুর্য মীরাকে বিছানায়। তুর্য মীরাকে এনে খাটের মাঝখানে বসিয়ে দেয়। অতঃপর তাকে অবাক করে দিয়ে তার কোলে মাথা রেখে আখিজোড়া বন্ধ করে শুয়ে পড়ে। নাও, একটু জোরে টানবে। তুর্যের হুকুম জারি করার দেখে মনে মনে মুখ বাঁকায় মীরা। অনিচ্ছা সত্ত্বেও লোকটা চুলের মধ্যে হাত ডুবিয়ে দেয়। অতঃপর সিল্কে চুলগুলো ধরে আস্তে আস্তে টানতে থাকে। কানে কম শোনো, জোরে টানতে বলেছি না? নাও, জোরে জোরে টানো। এবার মীরা সত্যি সত্যি রাগ উঠেছে। রাত দুপুরে কি পেয়েছে লোকটা? তাকে দিয়ে চুল টানাবে আর নিজে শান্তির সহিত ঘুমোবে? তা তো হবে না জনাব। মনে মনে কথাগুলো ভেবে খুব জোরে একটা টান দেয় মীরা, যার ফলস্বরূপ তুর্যের মুখ থেকে বেরিয়ে আসে, স্টুপিড, কি করছো? জোরে বলেছি বলে কি গায়ে সর্বশক্তি প্রয়োগ করবে? তুর্যের ধমকে মৃদু কেঁপে ওঠে মীরা। অতপর ভয়ে ভয়ে তুর্যের সহ্য করার মতো করে টানতে থাকে। বেশ খানিক সময় অতিবাহিত হয়ে গেলে
দেখা যায় তুর্যের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। মীরা বুঝতে পারলো লোকটা গভীর ঘুমে তলিয়েছে। মীরা তুর্যের মাথাটা ধরে বালিশে দিতে গেলে বাধে বিপত্তি। তার আগেই তুর্য ঘুরে গিয়ে নিজের মুখে তার পেটে গুজে দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তার কোমর। চারিদিকে নানা রকম পাখিদের কোলাহল শুনে ঘুম ভেঙে যায় মাহিরের। শরীরের উপরে নরম কিছু আছে তার, যা সে অনুভব করতে পারছে। সেই নরম জিনিসটা তাকে এতটা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে যেন মনে হচ্ছে সেটা তার শরীর ভেদ করে ঢুকে যাবে অভ্যন্তরে। পিটপিট করে আঁখি জোড়া মেলে তাকায় সে। দেখতে পায় তার প্রিয়তমা স্ত্রী একরাশ তৃপ্তি নিয়ে গভীর সুপ্তিতে মেজে আছে, গভীর সুষুপ্তিতে মজে আছে। আগেও তো অনেকবার এই আদুরে বেড়াল ছানাটাকে বুকে জড়িয়ে ঘুমিয়েছে সে, কই তখন তো এমন তৃপ্তি ভরা মুখটা দেখতে পায়নি। তবে কি এটা তাদের পূর্ণমিলনের তৃপ্তি? নিজের মনে এহেন প্রশ্ন জাগতেই মুচকি হাসে মাহির। মুখটা খানিকটা উঁচু করে শরীরের উপর পেঁচিয়ে থাকা মিলির দিকে এগিয়ে নিয়ে যায়। অতঃপর প্রিয়তম স্ত্রীর ললাটে অনেকটা সময় নিয়ে গভীর চুমুকে দেয়। অতঃপর মাহির ভাবতে থাকে শান্তশিষ্ট ভদ্র মেয়েটার করা গত রাতের পাগলামো। ফ্ল্যাশব্যাক। ঘড়িতে 11:50 বাজে। কেবলই ঘুমের দেশে পাড়ি জমিয়েছে মাহির। এমন সময় তার মুখে বিন্দু বিন্দু তরল কিছু পড়লে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয় সে। ঘুমের মধ্যেই সে ভাবতে থাকে আসলে এগুলো কি। এবার সেই তরলের সাথে কারো ফুপানোর আওয়াজও কানে আসে। ফট করে আঁখি জোড়া খুললেই দেখতে পায় তার জান অর্ধাঙ্গিনী প্রিয়তমা স্ত্রী চোখ বুঝে ফুপাচ্ছে, আর সে বন্ধ চোখের পাতা থেকে অশ্রুবিন্দুগুলো ফোঁটা ফোঁটা হয়ে তার মুখমণ্ডল ভিজিয়ে দিচ্ছে, যা দেখে সে তার বুকের বাপাসটায় চিনচিনে ব্যথা অনুভব করছে। মাহির মৃদু স্বরে ডাক দিল মিলিকে। নিশ্চয়ই জ্বর টর বাঁধিয়ে এসব ভুলভাল বকছিস। অতঃপর আস্তে করে উঠে বসলো। মাহিরের এহেন আদরি শীতল কণ্ঠ শুনে ঠোঁট উল্টে কেঁদে দেয় মেয়েটা। অতঃপর বসা থেকে ওভাবে ঝাঁপিয়ে পড়ে মাহিরের প্রশস্ত চওড়া বুকে, দুহাত দিয়ে খামচে ধরে তার পিঠের চামড়া সহ টি শার্ট। এতে মাহির কিঞ্চিত ব্যথা পেলেও সেদিকে কোনো পাত্তা দেয় না সে। খারাপ, তোমরা দুই মামা ভাগ্নেতে খারাপ। আমাকে একটুও বোঝো না, শুধু তোমাদের সিদ্ধান্ত চাপিয়ে দাও আমার ঘাড়ে। একবারের জন্য আমার মনের খবর জানতে চাও না। না ড্যাডি চাই আর না তুমি। কি করব আমি, বলো কি করব? মাহির, আমি তোমাকে ভালোবাসি, তোমার সংস্পর্শে থাকতে চাই, তোমায় নিয়ে ছোট্ট সংসার করতে চাই। তবে কেন বোঝো না আমাকে? আমার অধিকার আমাকে কেন দিচ্ছ না? কেন নিজ ইচ্ছেতে আমার কাছে টানছো না? কেন 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 মাহির? অতিমাত্রায় শান্তশিষ্ট মেয়েটার আজ এহেন রূপ দেখে অবাক না হয়ে পারে না মাহির। মিলি, জান আমার, তোর এখন ঘুমের প্রয়োজন, দেখি আমি তোকে ঘুম পাড়িয়ে দেই। মাহিরের বলা কথাতে কি ছিল জানা নেই মিলির, তবে তার সারা শরীরে অদৃশ্য আগুন জ্বলে উঠল। মাহিরকে এক ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায়। আচমকা ধাক্কায় ভারসাম্য রক্ষা করতে পারল না মাহির, যার ফলস্বরূপ সে বিছানায় চিত হয়ে পড়ল। এই মোক্ষম সময় হাতছাড়া করতে চায় না মিলি। তাই তো সময় ব্যয় না করে ঝটপট উঠে পড়ল মাহিরের শরীরের উপর। অতঃপর এলোমেলো চুমু খেতে লাগলো মাহিরের পুরো অধর ঝুঁকলে। কিছুক্ষণ পরেও যখন মাহিরের কোনো রেসপন্স পেল না, তখন উঠে পড়ে মিলি তার উপর থেকে। অতঃপর বাঁ হাতের উল্টো পাতা দিয়ে ওষ্ঠজোড়া মুছে নিয়ে বলে, সেটাই হবে যেটা তোমরা চাও। তবে এই আমিটাকে আর দেখতে পাবে না তোমার চোখের সামনে। এতক্ষণ মাহির শখের মধ্যেই ছিল। মিলিকে প্রথম নিজ থেকে এতটা কাছে পেয়ে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিল কিছুক্ষণের জন্য। তার হুঁশ ফেরে মিলির বলা কথায় মিলি চলে যেতে নিলে তার হাতে টান পড়ে, কিন্তু মেয়েটা সামনে থেকে পেছনে ঘোরে না, ওভাবেই ঠায় দাঁড়িয়ে থাকে। মাহির এভাবে মিলির হাত ছেড়ে দুহাত দিয়ে তার কোমর আগলে ধরে, ঘনিষ্ঠ হয় আরেকটু। অতঃপর তাকে টেনে নিজের কোলে বসায়, এলোমেলো চুলগুলো আলতো হাতে ঠিক করে দেয়। অতঃপর প্রিয়তম স্ত্রীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে মোহনীয় কণ্ঠে বলে, ওটা আমার না, শ্বশুর মশাইয়ের প্ল্যান ছিল। তার এখন নাতি নাতনির সাথে খেলার শখ জেগেছে কি না? মাহির মিলির কাঁধে নাক ঘষে চলেছে অনবরত। অতঃপর ওভাবেই বলে, কেমন এক চুটকিতেই সব কিছু ঠিক হয়ে গেল। আসলে আমার মামাটা জিনিয়াস, বুঝলি? মাহিরের কথা শুনে মিলির রাগের মাত্রা আকাশ ছুঁয়ে গেল যেন। তাই সে মাহিরের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি শুরু করে দিল। মাহির ছাড়ো, আমার ঘুম পেয়েছে। একটানে মাহির মিলিকে পেছন থেকে সামনে ঘোরায়।
মাথার পেছনে চুলের ভাঁজে এক হাত রেখে আর এক হাত কোমরে রাখে। অতঃপর আরেকটু ঘনিষ্ঠ হয়ে বলে, একটু আগেই না বললি আমি যেটা চাই সেটা করবি? তবে কেন আমার চাওয়াটা অপূর্ণ রেখে চলে যাবি? নিজের বেলা 16 আনা আর আমার বেলা 1 আনাও না। ড্যাশ নট রাইট চান্স। মাহিরের কথার পিঠে কিছু একটা বলতে চাচ্ছিল মিলি, তবে তাকে আর সেই সুযোগ দিল না মাহির। তার আগেই তার শক্ত অধর যুগল মেয়েটার নরম অধরে ডুবিয়ে দিল। এই কার্য কিছুক্ষণ যাবৎ চলার পর সে তার অর্ধাঙ্গিনীর কপালে কপাল ঠেকায়। বড় বড় শ্বাস প্রশ্বাস নেয় দুজনে। জান, হুম। মে আই? উত্তরে মিলি কিছুই বলতে না পারলেও কাজে ঠিকই বুঝিয়ে দিল। তার নরম দুহাত দিয়ে শক্ত করে ধরল তার ভালোবাসার পুরুষটিকে। ডুব দিল তারা ভালোবাসার অতল সমুদ্রের মাঝে। মিলে গেল তারা দুজন দুজনেতে। ফ্ল্যাশব্যাক এন্ড। মিলির ঘুম ভাঙছে না দেখে মাহির আস্তে করে তার কানে ফিসফিস করে বলে, এই মিলি, উঠে পড়ো জান। আজ না তোর ইউএসএ ফিরে যাবি? মাহিরের কথায় ফট করে আঁখি পল্লব মেলে ধরে মেয়েটা। কিয়ৎক্ষণ গোল গোল চোখ করে তাকিয়ে থাকে তার উপর ঝুঁকে থাকা মাহিরের দিকে। মানুষটা কেমন মিটিমিটি হাসছে তা দেখে মিলিও ঠোঁটের কোণে বাঁকা হাসি এনে মুখটা উঁচু করে মাহিরের বুকের বাঁ পাশটায় জোরে কামড় বসায়, যার ফলস্বরূপ মাহিরের মুখ থেকে আহ শব্দটি বেরিয়ে আসে। রাস্তার পাশ দিয়ে এক মনে হেঁটে চলেছে বুশরা। এ রাস্তায় মোটর বাইক, সাইকেল আর হাতে গোনা কয়েকটা ব্যক্তিগত গাড়ি চলে মাত্র। তবে লোকজনের অভাব নেই, কারো না কারো আসা যাওয়া লেগেই আছে। আজ সে এসেছিল কলেজে অ্যাডমিট কার্ড নিতে। ড্রাইভারকে বলেছে সে আজ একাই বাড়ি যাবে, তবে ড্রাইভারের বিষয়ে না মানলে তাকে একটা ধমক দিতে ভুলে না বুশরা। তাই আর কথা না বাড়িয়ে ড্রাইভার তাকে দিয়ে বাড়ি চলে গেছে। কই, ড্রাইভার তো এখনো এসে পৌঁছায়নি। তার মানে বুশরা, তোর ধমকে কাজ হয়েছে? কথাটা বিড়বিড় করে বলতে অধর যুগলে হাসি খেলে যায় বুশরার। এ কি, এই রোদের মধ্যে একা একা কোথায় যাচ্ছেন আপনি? স্বল্প পরিচিত একটা কণ্ঠস্বর কানে আসতেই পিছনে ফিরে তাকায় বুশরা। রেজওয়ান তার থেকে সামান্য দূরে বাইক দাঁড় করিয়ে তার দিকেই ভ্রুকুচকে তাকিয়ে আছে উত্তরের আশায়। বুশরা কিছুক্ষণ চোখ পিটপিট করে তার দিকে তাকিয়ে নিজেও পাল্টা প্রশ্ন ছুড়ে, তার কৈফিয়ত আপনাকে কেন দিতে যাব? হনহন করে আবারও সে সামনের দিকে হাঁটা ধরল। এভাবে আপনি যেতে পারেন না, আমি আপনাকে যেতে দেব না। বাইক থেকে নেমে রিজুও হাঁটা ধরল বুশরার পেছনে। হাঁটা থামিয়ে দিয়ে আবারও পেছনে ঘুরে চোখ ছোট ছোট করে তাকায় বুশরা। অতঃপর বলে, মানে? মানে মানে আমার একটা দায়িত্ব আছে না? আপনি আমার প্রিয় স্যারের ছোট বোন বলে কথা। আপনাকে আমি কিভাবে একলা ছাড়ি বলুন? তাছাড়া দিনকালে যা অবস্থা, আল্লাহ না করুক রাস্তায় যদি কোনো বিপদ হয় আর স্যার যদি শুনেন আমি আপনাকে দেখেও একা ছেড়ে দিয়ে চলে গেছি, তাহলে স্যার খুব রাগ করবেন, যা আমি একদমই চাই না। এই ছেলের কথা শুনে বুশরার নিজের মাথা নিজেই ফাটাতে ইচ্ছে করছে। এই ছেলে কি তাকে কোনো বাচ্চা ভাবছে? না, এই ছেলেকে কিছু করার কথা শোনাতেই হবে। যেই ভাবা সেই কাজ। যেই না মুখ খুলে কিছু বলতে যাবে তার আগেই সেখানে পরিচিত একটা গাড়ি এসে থামে, আর সেই গাড়ি থেকে নেমে আসে মাহি। সে বুশরার সাথে কথা বলতে এসেছে একান্তে। আজ সকালে শুভ তাকে ফোন দিয়ে জানায় যে মেয়েটা আজ কলেজ যাবে, আর এই সুবর্ণ সুযোগটাই মাহির কোনোভাবে হাতছাড়া করতে চায়নি। মাহিরকে দেখা মাত্রই বুশরার অন্তরটা হু হু করে কেঁদে ওঠে। আখি পল্লব ভারী হতে লাগে, যেন এক্ষুনি সেখান হতে গড়িয়ে পড়বে দুফোঁটা অশ্রুবিন্দু। কি হয়েছে রিজু? বসুরা এত রেগে আছে যে? মাহিরের করা প্রশ্নে থতমত খেয়ে যায় রিজু, সঙ্গে ভয়ে পেয়েও যায়। পাছে মাহির স্যার তাকে কিছু বলে না বসে কিনা, তাই সে আমতা আমতা করে বলে, আসলে স্যার আমি মানে ম্যামকে বলছিলাম একা একা কোথাও না যেতে। মানে আমি ম্যামের ভালো চাইছিলাম, কিন্তু ম্যাম আমার উপর অকারণে রেগে গেছেন। রিজুর কথা বলার ভঙ্গি দেখে মাহির বুশরা দুজনেই তাদের ভ্রুজোড়া কুঁচকে নেয়। কি বসুরা, কি বলে ডাকলে? গম্ভীর সুরে প্রশ্ন করে মাহির। ম্যাম, কেন? উনি তুর্য স্যারের বোন হন। ভয়ে ভয়ে উত্তর দেয় রিজু। লাইক সিরিয়াসলি রিজু, তুমি একজন হবু ডাক্তার হয়ে কলেজে পড়ো একটা মেয়েকে ম্যাম সম্বোধন করছো, তাও কি না তোমার থেকে পিচ্ছি একটা মেয়েকে? বসুরা ওর নাম, আজ থেকে নাম ধরে রাখবে, মনে থাকবে? শেষের কথাটা মাহি ধমকের সহিতই বলল।
রিজু তাড়াতাড়ি ঘাড় কাত করে উত্তর দেয়। হুম। কি হ্যাঁ? আবারও তাকে ধমক দেয় মাহির। মানে মনে থাকবে। গুড, ওকে। তবে তুমি সেখানে যাচ্ছিলে, সেখানে যাও। আমি বসুরাকে বাড়ি দিয়ে আসবো। রিজওয়ান চলে গেলে মাহির লক্ষ্য করে বুসার মুখটা নিমিষে মলিন হয়ে গেছে। গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলে সে, অতঃপর মেয়েটার উদ্দেশ্যে বলে, বসুরা, গাড়িতে গিয়ে বসো, আমি তোমায় ঠিক সময় মতো বাড়ি পৌঁছে দিব। বুসরা মাহিরের মুখের উপরে কিছু বলতে পারল না, অগত্যা বাধ্য হয়ে গাড়িতে গিয়ে বসে। তার বড্ড অভিমান হয়েছে লোকটার উপর। কেন তাকে ভালো না বেশি ওই বিদেশিনী মেয়েটাকে ভালোবাসতে গেল? তার শ্রুনয়ন হইতে কয়েক ফোঁটা নেত্রবাড়ি দেখা দিলে তা সন্তর্পণে মুছে ফেলে লোকটার অগচরে। তবে মাহির তা ঠিকই দেখে ফেলেছে, আর চোখে সে এতক্ষণ তাকেই পর্যবেক্ষণ করছিল। মাহিরের কষ্ট হয়, হে বাচ্চা মেয়েটা তার জন্য কষ্ট পাচ্ছে ভেবে, কিন্তু মেয়েটা যা চায় তা তো জীবনও সম্ভব নয়। আচ্ছা, তার জীবনে যদি মিলি না থাকতো তবে কি এ বিষয়ে ভেবে দেখত? হঠাৎ তার অন্তরের একেবারে গহীনে থাকা সত্তা চিৎকার করে বলল, না, কখনোই না। সে শুধু তার অর্ধাঙ্গিনী মিলিকেই চায়। ইহকাল বলো আর পরকালই বলো, সব কালেই তার মিলিকে চায়। মাহিরের গাড়ি এসে থেমেছে একটা আইসক্রিম পার্লারের সামনে। সেদিকে বুসরার কোনো খেয়াল নেই, সে আছে তার ভাবনায় ডুবে। হঠাৎই মাহিরের ডাকে তার ভাবনার ছেদ ঘটে, নড়েচড়ে বসে অতপর বাইরের দিকে তাকালো। আপনা আপনি তার ভ্রুজোড়া কুঁচকে যায়। আজ খুব গরম লাগছে, গলাটাও শুকিয়ে কেমন কাট কাট অবস্থা। তাই ভাবলাম আইসক্রিম খাওয়াই যায়, মৃদু হেসে বলে মাহির। অতপর গাড়ি থেকে নেমে পড়ে। এ কি বসুরানি, আইমন বসুরা, বসে আসো যে এত তাড়াতাড়ি? মাহির ভাই, আমার ভালো লাগছে না, আমি গাড়িতে বসি, আপনি বরং খেয়ে আসুন। বুসার কথা শুনে মাহির ভারী আওয়াজে বলে, ভালো না লাগলেও খেতে হবে, এসো। মাহিরের ভারী আওয়াজে মৃদু কেঁপে ওঠে মেয়েটা। অতঃপর সুসুর করে গাড়ি থেকে নেমে মাহিরের পেছনে হাঁটতে থাকে। সামনাসামনি মুখ করে বসেছে তারা। তাদের সামনে রয়েছে নানা পদের আইসক্রিম, তবে বুসার হাতে ধরা চকলেট ফ্লেভার এখন পর্যন্ত খেতে শুরু করেনি সে। তার এখন এভাবে মাহিরের সাথে একসাথে বসে খেতে অস্বস্তি লাগছে, যেখানে লোকটা তাকে নয় বরং অন্য কাউকে ভালোবাসে। নীরবতা ভেঙে হঠাৎ মাহির বুসার দিকে একটা প্রশ্ন ছুড়ল। আচ্ছা বসুরা, মিলিকে তোমার কেমন লাগে? মাহিরের করা প্রশ্নের উত্তর হিসেবে বুসার বলতে ইচ্ছে করলো মিলিকে তার অসহ্য লাগে। এতটাই অসহ্য লাগে যেন মিলির নামের মেয়েটাকে সে খুন করে ফেলবে। তবে চোখ মুখ শক্ত করে মুখে বলে, ভালো। বুসার মুখ আর বলার ভঙ্গি দেখে মনে মনে খুব হাসি পায় মাহিরের। তবে মনের হাসিটা চাপা দিয়েই বলে, জানো বসুরা, মিলি যখন 7 দিনের কচি বাচ্চা, তখন আমার বাবা ওকে কোলে নিয়ে বলেছিল, তোকে ছেলের বউ করব, মানে আমার সাথে বিয়ে দিবে। মাহিরের কথা শুনে স্তব্ধ হয়ে যায় মেয়েটা। অস্পষ্ট কণ্ঠে বলে, বুসার অবাক হওয়া দেখে মুচকি হাসে মাহির। অতঃপর আবারও বলতে শুরু করে, তখন ছোট থাকলেও জানতাম মিলির সাথে আমার বিয়ে হবে, তবে সেদিকে পাত্তা দিতাম না, কারণ আমি জানতাম আমার জিনিস আমারই থাকবে। এর মধ্যে মিলি যখন ক্লাস 9-এ পড়ে, তখন তারা সপরিবারে আমাদের বাড়ি আসে, আর তখন সে আমাকে জানায় সে আমাকে ভালোবাসে। সেদিন খুব রাগ হয়েছিল তার প্রতি। এইটুকু বয়সে পড়াশোনা বাদ দিয়ে মাথায় খালি প্রেম পীড়িত ঘুরে দেখে সজোরে একটা চর বসিয়ে দিয়েছিলাম তার বাগাল সোজাসুজি, আর মুখে বলেছিলাম আমার থেকে দূরে থাকবি। এইটুকু বলেই থামে মাহির। অতঃপর বুসার দিকে এক নজর বুলিয়ে নেয়, দেখে মেয়েটা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মাহির থেমে গেলে বুসরা একটা ঢুক গিলে বলল, তারপর? বরাবরই সে খুব বাধ্য মেয়ে, তাকে যা বলা হবে সে তাই করবে, হোক তাতে তার কষ্ট। এরপর থেকে তারা যখনই আমাদের বাড়িতে আসতো, সে আমার থেকে দূরত্ব বজায় রেখে চলতো। আমি নিজে থেকে কথা বলতে গেলে এড়িয়ে চলতো। তখনই বুঝেছিলাম মেয়েটার রাগ কম, অভিমান বেশি। এভাবে বেশ কিছু বছর চলার পর আমার মামি, মানে মিলির মা, একটু বেশি অসুস্থ হয়ে পড়েন। ওনার শেষ ইচ্ছে ছিল আমাদের বিয়েটা দেখে যাওয়া। তাই হলো, মিলির সপরিবার সেবার খান মেনশনে উপস্থিত হলেন, আর আমার আর মিলির বিয়েটা দিয়ে দিলেন। তার মানে আপনি বিবাহিত, আর মিলি আপি আপনার স্ত্রী? 4 বছর আগে মিলির 18 বছর ছিল, তখনই আমাদের রেজিস্ট্রি সামাজিক দুইভাবেই বিয়ে সম্পূর্ণ হয়েছে।
তাহলে সেদিন কেন বলেননি, যেদিন মিলি আপিকে প্রথমবার আমাদের বাড়িতে নিয়ে এসেছিলেন? বুশরার প্রশ্ন শুনে মুচকি হাসে মাহির, অতঃপর উত্তর দেয়, ওটা মিলির সত্য ছিল। সে আমার ওপর বেশি অভিমান করেছিল কি না? বিয়ের পর তো তাকে আমি নিজের কাছে রাখিনি, জোর করে তাকে ইউএসএ পাঠিয়ে দিয়েছিলাম। মিলি চেয়েছিল সে আমার সাথে থেকে এখানে নিজের পড়াশোনা চালিয়ে যাবে, কিন্তু সেটা আমি কিংবা মামা কেউ তা চায়নি। মাত্র কিছু বছরের ব্যাপার, তারপর সে তার পড়াশোনা সম্পূর্ণ করে একেবারে আমার কাছে চলে আসবে। কিন্তু না, উল্টো মেয়েটা আমাকে ভুল বুঝলো, তাকে নাকি আমি সহ্য করতে পারি না। তখন তার মার মৃত্যুর খুব নিকটে ছিল বলে বিয়েতে না করতে পারেনি, ব্লা ব্লা ব্লা। কিন্তু মেয়েটা আজও জানে না তাকে আমি তার আগে থেকে ভালোবাসি। মাহির ভাই, মিলি আপির মা কি এখনো বেঁচে ছিলেন? না, আমাদের বিয়ের 3 দিন পরে মারা যান। মাহির ভাই, আপনি কি করে এমনটা করতে পারলেন সত্য মা হারা আপিটার সাথে? বসুরা, তখন আমি পরিস্থিতির শিকার ছিলাম। আমি চাইনি কোনো দিন মিলের এটা মনে হোক আমার কিংবা আমার বোনের জন্য তার ক্যারিয়ার নষ্ট হয়েছে। তখন আমিও ভালো ছিলাম না। বাবার মৃত্যু এবং আমার কলেজার মুখের কথা হারিয়ে ফেলতে ডিপ্রেশনে থাকতাম সবসময়। বাবা দাদা দাদির একটা মাত্র সন্তান হওয়ার ফলে বাবার অকাল মৃত্যু দাদিজান সহ্য করতে পারলেও দাদাজান পারেননি। বাবার মৃত্যুর শোকে কাতর ছিলেন। আমার বিয়ের 3 মাস আগে স্ট্রোক করে মারা যান তিনি। সব মিলিয়ে একদম ভালো ছিলাম না। এক দাদিজান ছাড়া এখানে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। আমার শক্তি ছিল আমার দাদিজান আর আমার বৃদ্ধ আমার মামা। মুহূর্তেই মাহিরের চোখের কোণে জল জমা হয়। মাহির ভাই, আপনার দাদি নেই, চলে গিয়েছে 1 বছর আগেই আমাদের 2 ভাই বোনকে ফাঁকি দিয়ে। সময় হচ্ছে জলের মতো, ব্যস্ত শহরে সকলে নিজ নিজ কাজে ব্যস্ত। এভাবেই কেটে গেছে আরও 1.5 মাস। মিলির ড্যাডি ফিরে গেছে সেদিন সন্ধ্যের ফ্লাইটে। ওনার পরপরই ফিরে গেছে শুভ। তার সাথে সাথে মাঝে মাঝে মীরার সাথে মেসেজও হয়, কিন্তু সেটা তুর্যের অজান্তে। শুভ মীরার মাঝে বন্ধুত্ব ব্যতীত অন্য কোনো সম্পর্ক নেই। সেদিনের পর থেকে বুশরা একেবারেই স্বাভাবিক আচরণ করে সবার সাথে, কিন্তু বন্ধ করে একলা ফেলে শুধু দীর্ঘশ্বাস। তবে মেয়েটা বাস্তবতা মানে, পারে পরিস্থিতি সামলে থাকতে, তাই তো শুভ বোনকে ছেড়ে যেতে পেরেছে। বাহির মিলে চুটিয়ে সংসার করছে, সেই সঙ্গে আছে তাদের খুনসুটি। কেবল স্বাভাবিক হতে পারেনি মীরা। মেয়েটা কেমন দোটানার মধ্যে রয়েছে। আসলে সে বুঝতে পারে না তুর্য কি চায়। আর তো বেশি দিন দেরি নেই, কটা দিন মাত্র, তারপর দুজন দুজনের পথে। আচ্ছা, তুর্যকে ডিভোর্স না দিলে কি লোকটা খুব বেশি রাগ করবে? তাতে কি, সে কিছুতেই দেবে না। তুর্য তাকে ডিভোর্স দিক, তাতে তার যায় আসে না, কিন্তু সে নিজে দেবে না, কখনো না। মীরার ভাবনার মাঝে তার ফোনটা টুং করে আওয়াজ তুলে। ফোনটা হাতের মধ্যে নিয়ে দেখলো শুভর টেক্সট এসেছে, কিন্তু সেটা ওপেন করলো না সে। তার মন মেজাজ কোনোটাই ভালো নেই। কি হয়েছে, সমস্যা কি? এত রাতে একজন বিবাহিত পুরুষকে কল করিস কোন আক্কেলে? সারা দেখছিস যে ফোন ওঠাচ্ছি না, তবুও আবার কল করা লাগে? রাগে গজগজ করতে করতে বলে মাহির। সারাদিনের কাজের ব্যস্ততার পরে রাতে কেবলই বউকে কাছে টেনেছে, কিন্তু না, সেটা তার প্রাণপ্রিয় বন্ধুর সহ্য হয়নি। তাকে তো এক্ষুনি কল দিতেই হবে। এমন বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না, ভাবে মাহির। এত রাখছিস কেন? আর হ্যাঁ, আমি তো শালা না, বরং তুই আমার সম্বন্ধী, সো সেটা মাথায় রাখিস। বলে তুর্য। ফালতু না বকে কল কেন করেছিস সেটা আগে বল। এখনো রেগে আছে মাহির। এই মুহূর্তে তুর্যকে সামনে পেলে কয়েকটা কিল ঘুষি অবশ্যই দিত ছেলেটা। কেননা কোন রকম ভনিতা ছাড়াই তুর্য বলল, থ্যাঙ্কস। কেন? সিক্রেট এটা। তুর্যের এহেন কথায় মুচকি হাসে মাহির। তার এতক্ষণের রাগটা আচানক কোথায় চলে গেল সেটাই ভাবছে মিল। সে এতক্ষণ মাহিরকে দেখছিল আর মিটিমিটে হাসছিল, কিন্তু লোকটা তার কাছে আসলেই কেমন অস্থির হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ তুর্যের সাথে কথা বলে মাহির। ততক্ষণে মিলে অন্য পাশে ফিরে ঘুমিয়ে দেশে পাড়ি দিয়েছে। মায়ের ফোনটা রেখে মিলির দিকে তাকিয়ে দেখে তার প্রিয়তমা গভীর ঘুমে মগ্ন। এই মেয়ের এত ঘুম আসে কোথা থেকে আল্লাহ মালুম। অগত্যা সেও স্ত্রীকে টেনে বুকে জড়িয়ে ঘুমানোর বৃথা চেষ্টা করে, কিন্তু না, তার চোখে এখন ঘুম জিনিসটা কিছুতেই ধরা দেবে না। তাই সে বাধ্য হয়ে মিলিকে ডাকলো। এই মেয়ে উঠ বলছি, এটুকুর মধ্যে কিভাবে কারো ঘুম আসে? মাহির, আমি এখন ঘুমাবো।
আমার ঘুম পেয়েছে ভীষণ। তুমিও ঘুমাও। এসো, আমি ঘুম পাড়িয়ে দেই। বলেই মিলি চোখ বোঝা অবস্থায় মাহিরের বুক থেকে নেমে বালিশে মাথা রেখে দুহাত দিদিকে প্রসারিত করে। আহা, কি নিদারুণ সে আহ্বান! এমন সুন্দর আহ্বান কোনো স্বামীর নাকচ করার সাধ্য আছে? নেই তো। মাহিরও পারল না। এগিয়ে গিয়ে নিজের মাথা রাখলো আপন নারীটির বক্ষস্থলে। কি, তার তো ঘুম আসছে না, বরং তার চিত্ত আরো চঞ্চল হয়ে উঠেছে। সমস্ত কায়া তার মিশে যেতে চাইছে প্রিয় কামিনীটির সাথে। অগত্যা সে তার আপন নারীটির কানে ফিসফিস করে বলে ওঠে, কিছু না করে সুন্দরী বউয়ের বুকে মাথা রেখে ঘুম দেওয়া, সেটা আমার সাথে যায় না জান। বলেই সে মিলির অধর যুগলে তার অধর ডুবিয়ে দেয়। আচমকা এমন হওয়াতে ঘুম ছুটে যায় মিলি। তাই বাধ্য হয়ে সেও মাহিরের সঙ্গে তাল দেয়। একটা নামি দামি রেস্তোরাঁতে বসে আছে মারিয়া। ঠোঁটে তার বক্র হাসি, আর তার সামনে বসে আছে সবুজ নামের একটা ছেলে। মারিয়া ছেলেটার সামনে বেশ মোটা অঙ্কের একটা টাকার বান্ডিল এগিয়ে দিয়ে বলে, তো মিস্টার গ্রিন, ওই বোবা মেয়েটার বায়োডাটা একে একে পেশ করো। মেয়েটার নাম মীরা আহমেদ খান। খান ইন্ডাস্ট্রির অর্ধেক মালিকানা। বর্তমানে শের তুর্য চৌধুরীর ওয়াইফ। 2.5 মাস হয়েছে তাদের বিয়ে হয়েছে। মেয়েটার মা মেয়েটাকে জন্ম দিয়ে গিয়ে মারা যান। ফলে সে দাদা দাদি এবং তার বড় হওয়া ভাইয়ের কাছে মানুষ হয়। 13 বছর বয়সে মেয়েটা তার বাবার সাথে লং ড্রাইভে যাচ্ছিল, কিন্তু কিছু দূর যেতে না যেতেই রাস্তাতে উপর একটা আইসক্রিম পার্লার দেখে মেয়েটা বায়না ধরে খাওয়ার জন্য। মেয়েটার বাবা তাকে গাড়িতে বসতে বলে নিজেই আইসক্রিম আনতে গেল। তার কিছুক্ষণ বাদেই মেয়েটা অধৈর্য হয়ে গাড়ি থেকে নেমে পড়ে। অতঃপর এদিকে ওদিকে করতে গিয়ে রাস্তার মাঝখানে চলে যায়। আর তার দূর থেকে দেখতে পান রাস্তার ওপারে হাত ভর্তি আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটির বাবা। মেয়েকে রাস্তার মাঝখানে চলে আসতে দেখে কোনো কিছু তোয়াক্কা না করে তরকা না করে রাস্তায় পার হতে যান তিনি। আর সেই সময় মাল ভর্তি ট্রাক এসে বিকট শব্দে ওনাকে ধাক্কা দিয়ে চলে যায়। আর সেই সময় জোর একটা চিৎকার শোনা যায়। ওয়েট, কি বললে মাহির? ইয়েস ম্যাম। ও গড, এই জন্যই বলি ঘটনা কেমন জানা জানা লাগছে। বোবা মেয়েটা আর কেউ নয়, শেষ পর্যন্ত মাহিরের বোন বের হলো। আচ্ছা, তুমি এখন যেতে পারো। শেষের কথাটা সবুজ নামের ছেলেটাকে উদ্দেশ্য করেই বলল মারিয়া। গতকাল থেকে মারিয়ার সারা শরীর রাগের চোটে রিরি করছে। তুর্যের বলা প্রত্যেকটা কথা ছিল গায়ে আগুন ধরানোর মতো। ফ্ল্যাশব্যাক, লাঞ্চ টাইমে নিজের কেবিনে বসে লাঞ্চ করছে তুর্য। এমন সময় দরজা ঠেলে প্রবেশ করে মারিয়া। তাকে দেখে তুর্য সামান্য অবাক হলেও মুখে কিছুই বলে না। সে খাওয়া শেষ করে তার মতো। তা দেখে মারিয়ার মাথা নষ্ট হওয়ার উপক্রম। তবুও সে তার রাগকে যথাযথ কন্ট্রোলে রাখার চেষ্টা করে, নয়তোবা দেখা যাবে সেদিনকার মতো আজও তাকে দারোয়ান দিয়ে তাড়িয়ে দিল। তুর্য তার খাওয়া সম্পূর্ণ করে তার সামনে এসে দাঁড়ায়। অতঃপর পকেটে 2 হাত ঢুকিয়ে বিরক্তির সহিত বলে, কি সমস্যা? সেদিন তো তোমায় সব কিছু সাফ জানিয়েই দিলাম, তবে আবার কেন এসেছো? আর কতবার বলবো যে তোমার জন্য আমার মনে এক ফোঁটাও ফিলিংস নেই? উপস, আছে, তা কেবল ঘৃণাই। তুর্য, ওই বোবা মেয়েটার জন্য তুমি আমার সাথে এমন করছো না, যাতে আমি তোমার লাইফে আর ফিরে না আসি। তুর্য, বোঝার চেষ্টা করো। আই রিয়েলি লাভ ইউ ভেরি মাচ, কান্না জড়িত কণ্ঠে বলে মারিয়া। তুমি কাকে বোবা মেয়েটা বলছো? হ্যাঁ, শি ইজ মাই ওয়াইফ, মিসেস তুর্য চৌধুরী। তার নামে কথা বলতে গেলে অন্তত 10 বার ভাববে। আর কি বললে? ভালোবাসা? ভালোবাসা মাই ফুট। নিজ ইচ্ছে বিয়ের আগে সবকিছু নষ্ট করে সে মেয়ে কখনো তুর্য চৌধুরীকে ভালোবাসতে পারে না। বাই দ্য ওয়ে, আমার জন্য আমার স্ত্রী যথেষ্ট, অন্য কোনো নর্দমার কিটের প্রয়োজন নেই। রাগে অপমানে চোখে পানি চলে এসেছে মেয়েটার। তাই আর দাঁড়িয়ে না থেকে দরজা ঠেলে বাইরে বেরিয়ে আসে। সে জীবনে অনেক বড় ভুল করে ফেলেছে তুর্যকে ধোঁকা দিয়ে। অল্প বয়সে তুর্যের ভালোবাসা বুঝতে পারেনি সে। তুর্য তার থেকে এত ডিস্টেন্সে চলাফেরা করা তাকে অতিষ্ঠ করে দিত। তাই তো মেয়েটা তুর্যতা সত্ত্বেও অন্যান্য ছেলেদের সাথে রিলেশনে জড়াতো। শুধু তাই নয়, তাদের সাথে বিছানাতে যেতেও দ্বিধাবোধ করেনি সে। তবে সে এখন বুঝে গেছে কোনটা ভালোবাসা আর কোনটা শারীরিক চাহিদা। এখন তার প্রকৃত ভালোবাসা চাই। তাই তো সে সুদূর বিদেশ থেকে ছুটে এসেছে তার তুর্যের কাছে। কিন্তু তুর্যের প্রত্যাখ্যান সে কিছুতেই মেনে নিতে পারছে না।
হিংস্র বাঘিনীর মতো ছটফট করছে তার অন্তর। ফ্ল্যাশব্যাক এন্ড। ড্রয়িং রুমে থমথমে মুখ নিয়ে বসে আছে চৌধুরী পরিবার সকলে। কারো মুখে হাসির ছিটে ফোটাও নেই। সোফার এক কোণে জড়সড় হয়ে বসে আছে তুহিন। তার পাশেই সোফার উপরে দাঁড়িয়ে পাপার গলা জড়িয়ে ধরে ভ্যা ভ্যা করে কেঁদেই চলেছে তানহা।